গল্পটি শুরু হয় যখন একজন রাজা নিজেকে এক অন্ধকার স্থানে আবিষ্কার করেন এবং ভাবেন তিনি সেই ঘটনায় বিশ্বাস করেন না যাকে লোকেরা সুড়ঙ্গের শেষে আলো বলে ডাকে। প্রায় মৃত্যুর অভিজ্ঞতা থেকে জেগে উঠে লোকেরা যখন বলে যে তারা আলো দেখেছে, তখন তাদের কপালে ঠান্ডা ঘাম জমে থাকে। রাজা নিজেকে একটি সুড়ঙ্গে খুঁজে পান এবং ভাবেন তিনি কিভাবে মারা গেলেন। শেষ যা তার মনে আছে, তিনি তার ঘরে একা ছিলেন এবং জানালা দিয়ে শহর দেখছিলেন। এরপর তার শরীর ভারী হয়ে যায় এবং তিনি বিছানায় শুয়ে পড়েন। তিনি ভাবেন তাকে বিষ প্রয়োগ করা হয়েছে নাকি হত্যা করা হয়েছে। রাজা হওয়ার কারণে অনেক লোক তাকে মেরে ফেলতে চাইত। তবে তিনি তার মৃত্যু সম্পর্কে যতই জানতে চান না কেন, এখন আর কিছু করার নেই। তাই তাকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। যখন তিনি চোখ খোলেন তখন দেখেন তিনি সদ্য জন্ম নিয়েছেন এবং তার বাবা-মা তাকে স্নেহভরে দেখছেন। তিনি তাদের ভাষা বুঝতে পারছেন, যা একটি ভালো লক্ষণ। তার বাবা তার দিকে হাত নাড়ান আর মা রেগে গিয়ে বলেন তিনি সবে জন্মেছেন। তার চারপাশ যথেষ্ট সাধারণ মনে হয় এবং তিনি অবাক হন যে সেখানে শুধু কিছু বিশেষ ধরনের পোশাক দেখা যাচ্ছে। তার মা তাকে কোলে নেন এবং তিনি ভাবেন তিনি আসলে কোথায় আছেন। ধীরে ধীরে সপ্তাহগুলো কেটে যায়। তার মা অ্যালিস ছিলেন একজন ভদ্র এবং দয়ালু মহিলা, যিনি পরিবারের শক্ত হাতে ধরে রাখতেন। তার বাবা রেনল্ডস ছিলেন নির্ভরযোগ্য এবং ক্যারিশম্যাটিক, যদি তার মাঝে মাঝে ছেলেমানুষী আচরণ বাদ দেওয়া যায়। একটি স্নেহময় পরিবারে জন্ম নিতে পেরে তিনি কৃতজ্ঞ, তবে তার জীবন এমন কষ্টে ভরা ছিল যা তিনি তার শত্রুদেরও কামনা করবেন না। তার অঙ্গপ্রত্যঙ্গের উপর তার সামান্য নিয়ন্ত্রণ ছিল এবং এই মাংসের কারাগারে আবদ্ধ অবস্থায় শরীরের স্বাভাবিক কাজকর্মগুলোও তিনি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। যখন তার মা তার কাপড় পরিবর্তন করতেন তখন তিনি খুব লজ্জিত বোধ করতেন। রাজা হিসেবে এবং তার দেশের প্রতিনিধি হিসেবে বছরের পর বছর ধরে অর্জিত মানসিক শক্তি এবং এইসব একটি স্বপ্ন ছিল এমন ক্ষীণ আশাই তাকে সুস্থ রাখছিল। মনে হচ্ছিল তাকে অতীতের কোনো প্রাচীন যুগে স্থানান্তরিত করা হয়েছে এবং তিনি ভাবেন অতীতে লোকেরা কি সাধারণত অস্ত্র বহন করত। তিনি ধরে নেন ওষুধের নামে যে সন্দেহজনক তরলের শিশিগুলো বিক্রি করা হচ্ছে সেগুলো বৈধ। তিনি তার মায়ের সাথে বাজারে হাঁটছেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করেন তাদের কি এখন বাড়ি যাওয়া উচিত। তিনি কি না বলতে চান কিন্তু পারেন না। জ্ঞানী তার শক্তি এবং গত কয়েক সপ্তাহে তিনি তার চারপাশ মূল্যায়ন করেছেন এবং কি আশা করা যায় সে সম্পর্কে তিনি আত্মবিশ্বাসী। হঠাৎ তার বাবা পাশ থেকে এসে তাকে বাতাসে তুলে ধরেন। তিনি তাকে উপরের দিকে ছুড়ে দেন এবং তার মা চিৎকার করে বলেন তিনি তাকে ফেলে দেবেন। তিনি তাকে তার বাহুতে ধরে জোরে হাসেন। তার দুর্বল ছোট শরীর দেখে তিনি হতাশ হন। তার বাবা বলেন তার দাদা ছোটবেলায় এমনটাই করতেন এবং তিনি তাকে বারবার বাতাসে ছুড়ে মজা পেতেন। এরই মধ্যে তার হাঁটু দেয়ালে লাগে এবং তিনি কাঁদতে শুরু করেন। তিনি জানতে পারেন যে তার মা একজন হিলার এবং তিনি মুহূর্তের মধ্যে তার ক্ষত নিরাময় করেন। রাই মনে করেন তিনি হয়তো খুব তাড়াতাড়ি কথা বলেছেন এবং হয়তো তিনি এই বিশ্ব সম্পর্কে কিছুই জানেন না। তার আগের জীবনে তিনি একজন রাজা ছিলেন এবং এমন একটি সেনাবাহিনী পরিচালনা করতেন যেখানে সবাই তাকে মানত। তিনি অনেক যুদ্ধ করেছিলেন এবং সারা বিশ্বের প্রতিনিধিদের পরাজিত করেছিলেন। তার সমস্ত কৃতিত্বের মধ্যে তিনি এখনকার মতো এত গর্বিত আর কখনো হননি যখন তিনি হামাগুড়ি দেন। তার মা ভয় পান যে তার মাথা হয়তো কোণে আঘাত লাগতে পারে। তার বাবা তাকে শেলফের কাছে যাওয়া থেকে আটকাতে বলেন। তিনি দেয়ালের আয়নার দিকে হামাগুড়ি দেন এবং আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখেন। তার বাবা-মা খুশি হন যে তাদের ছেলে আর্ট নিজেকে আয়নায় দেখছে। কয়েক মাস কেটে গেছে এবং তিনি এখনও তার নতুন নামের সাথে অভ্যস্ত হতে পারেননি। একজন প্রাক্তন রাজা হিসেবে আর্ট তার জন্য একটু বেশিই মিষ্টি নাম। এবং নিজেকে দেখে তিনি স্বীকার করেন তিনি একেবারে সুন্দর। তিনি নিশ্চিত যে ভবিষ্যতে তিনি অনেক হৃদয় ভাঙবেন। সেই রাতে যখন তিনি ঘুমাচ্ছিলেন তার মা তাকে চুমু খেয়ে তার ঘর থেকে চলে যান, কিন্তু তিনি চোখ খুলে তার মিশনে নেমে পড়েন। তিনি তার কম্বল খাট থেকে ফেলে দেন এবং মাটিতে নামার চেষ্টা করেন। তারপর তিনি কম্বলের উপর লাফ দেন এবং ভাবেন তার মা অ্যালিস তাকে ঘুমন্ত অবস্থায় রেখে গেছেন। তার কাছে প্রায় 1 ঘন্টা সময় আছে তার মা ফিরে আসার আগে। তিনি দ্রুত হামাগুড়ি দিয়ে তার মায়ের পেছন পেছন স্টাডি রুমে যান। তিনি তার মিশনের সাফল্যে খুশি। এই জায়গাটি আবিষ্কার করার পর থেকে তিনি প্রতি রাতে এখানে লুকিয়ে আসতেন এই বিশ্ব সম্পর্কে আরও জানার জন্য। তিনি জানতে পারেন ডিকান মহাদেশে তিনি জন্মগ্রহণ করেছেন, সেখানে 3টি প্রধান রাজ্য রয়েছে: অ্যালেনা, গভীর জঙ্গলের একটি রাজ্য; ডার্ভে, বিশাল ভূগর্ভস্থ রাজ্য এবং বামনদের আবাস;
স্যাপেন, মানব রাজ্য, যা সবচেয়ে জনবহুল অঞ্চল। তবে এই বিশ্ব এবং তার আগের বিশ্ব একটি রাজতান্ত্রিক ব্যবস্থা ভাগ করে নেয়, কিন্তু সেখানে শাসন ক্ষমতা অর্জনের পরিবর্তে বংশানুক্রমে স্থানান্তরিত হয়। তিনি প্রথমেই বুঝতে পারেন এই বিশ্ব তার পুরনো বিশ্বের তুলনায় অনেক অনুন্নত। তিনি বুঝতে পারেন প্রযুক্তিগত অগ্রগতির অভাবের কারণ হল জাদু। তিনি সুবিধাভোগী ম্যাচদের জন্য প্রাথমিক নির্দেশিকা খি নামের একটি বই খোলেন এবং মনে করেন তার পুরনো বিশ্বে কাই নামের একটি জীবন শক্তি ছিল, যা অনুশীলনকারীরা কঠোর প্রশিক্ষণের মাধ্যমে তাদের শরীর এবং অস্ত্র শক্তিশালী করতে ব্যবহার করত। এই বিশ্বে একই রকম একটি শক্তি রয়েছে, যার নাম মানা এবং কাইয়ের মতো, যা শুধুমাত্র একজন ব্যক্তির ভিতরে থাকে না, মানা তাদের চারপাশে উপস্থিত থাকে। মানা নিয়ন্ত্রণ করার ক্ষমতা মূলত বংশগত। প্রায় 100 জন শিশুর মধ্যে একজনের এই ক্ষমতা থাকে। তবে মানা বিভিন্ন উপায়ে ব্যবহার করা যেতে পারে এবং দুটি সাধারণ পদ্ধতি হল বৃদ্ধি এবং সৃষ্টি। বৃদ্ধিকারীরা মানা দিয়ে তাদের শরীরকে শক্তিশালী করে, যা তাদের অবিশ্বাস্য শক্তি, প্রতিরক্ষা এবং চপলতা দেয়। তবে তাদের দুর্বলতা হল তাদের সীমিত পরিসর। এবং সৃষ্টিকারীরা মানা বাইরে বের করে, যা তাদের চারপাশকে তাদের ইচ্ছামতো বাঁকানোর ক্ষমতা দেয়। তবে একটি মন্ত্র তৈরি করতে তাদের বাইরে থেকে মানা দিয়ে নিজেদের শরীরকে সরবরাহ করতে হয়। তার মা তাদের ডেভিজেন্ট বলতেন, বিশেষ করে ইমিটার। তারা বিরল প্রজাতির ম্যাজ, যারা অনন্য পুনরুদ্ধারকারী মানা তৈরি করতে সক্ষম। এই বই অনুসারে একজন ম্যাজের প্রথম জাগরণ ঘটে কিশোর বয়সের শুরুতে বা শেষের দিকে, যখন তাদের মানা প্রকাশ পায়। এটা তার আগের জীবনের কাই কেন্দ্রের মতোই মনে হয়। শিশুদের কাই কেন্দ্র তৈরি করার জন্য ধ্যান করতে শেখানো হতো, কারণ কাইয়ের টুকরোগুলো তাদের শরীরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকত এবং একটি জায়গা জড়ো হতো। তিনি ভাবেন এই বিশ্বে এটি কাজ করবে কিনা। সে বসে তার মানা সংগ্রহ করার চেষ্টা করে এবং শীঘ্রই জানতে পারে এটা কাজ করছে। হঠাৎ অ্যালিস তার পেছন থেকে এসে তাকে ধরে বলে সে তার জন্য চিন্তিত। সে তার অভিব্যক্তিগুলো একটু অদ্ভুত মনে করে এবং জিজ্ঞাসা করে তার পায়খানা করতে কোনো সমস্যা হচ্ছে কিনা। সে ভাবে সে এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ ম্যাচ হওয়ার যাত্রা শুরু করতে যাচ্ছে, আর সে তাকে কোষ্ঠকাঠিন্যের শিশু বানিয়ে দিচ্ছে। সে গ্যাস ছাড়ে এবং অ্যালিস ভাবে তার কোনো সমস্যা নেই এবং তার ডায়াপার পরিবর্তন করার সময় হয়েছে। সে লজ্জিত হয় যে মনোযোগের মধ্যে তার ডায়াপার নোংরা হয়ে গেছে। 2 বছর কেটে গেছে এবং অ্যালিস ভাবে প্রতিটি দিন যেন সে তার শিশু সম্পর্কে আরও নতুন কিছু শিখছে। সে সিদ্ধান্তে পৌঁছেছে যে তার ছেলে আর্থার বিশ্বের সবচেয়ে সুন্দর শিশু, তার তামাটে চুলের গুচ্ছ এবং নীল চোখ, যা প্রায় বুদ্ধিমত্তার সাথে তার দিকে তাকায়। সে জানে সে যদি কঠোর এবং নির্ভরযোগ্য মা না হয়, তবে ভবিষ্যতে সে সমস্যায় পড়বে। আর তার স্বামী রাইয়ের উপর তো ভরসা করা যায় না। এরপর সে বাইরে আসে এবং রাই আর্থারকে একটি লাঠি দিয়েছে দেখে হতবাক হয়। সে রাগান্বিতভাবে তাদের দিকে তাকায় এবং তাদের ভয় পাইয়ে দেয়। সে তাকে ধরেছিল যখন সে তাদের শিশুকে লড়াই শেখানোর চেষ্টা করছিল, যখন সে সবে হামাগুড়ি দিতে পারত। একবার সে তাকে বাজারে নিয়ে গেলে আর্থার একটি অস্ত্রের দোকানের দিকে ছুটে যায়। সে দেখেছে সে আশেরের কেন্দ্রের ছোট বণিকদের দোকানে যেতে ভালোবাসে, মুদি সামগ্রী কেনার চেয়ে। সপ্তাহে একবার বা দুবার তারা শহরের কেন্দ্রস্থলে যায়, যেখানে আর্থার বণিকদের দোকানে যেতে ভালোবাসে। সে ভাবে সে তাকে নষ্ট করছে না, বরং তারা বাড়িতে তাজা খাবার খাওয়ার জন্য এবং শিক্ষামূলক উদ্দেশ্যে যায়। তাকে এত দ্রুত বড় হতে দেখে সে ভাবে বড় হলে সে কেমন হবে। রাই তার বাবা হওয়ায় তার সন্দেহ নেই যে সে একজন অ্যাডভেঞ্চারার হতে আগ্রহী হবে, কিন্তু সে তার জন্য চিন্তা না করে পারে না। সে শুধু আশা করতে পারে অ্যাডভেঞ্চারার হয়ে বড় কিছু করার আশা করা সরল তরুণদের চেয়ে সে ভালো করবে। সে ভাবে সে শুধু তার পড়ার ঘরে লুকিয়ে যাওয়ার অভ্যাসটি থামাতে পারে। তার পড়ার ঘরে তার দোলনা সরানোর ইচ্ছা হয়েছে, কিন্তু সেটা অন্য দিনের জন্য। এরপর সে তার ডায়েরি বন্ধ করে ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আর্থার জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে, যেখানে তার বাবা নিজেকে প্রশিক্ষণ দিচ্ছে। প্রায় 2 বছর কেটে গেছে যখন সে প্রথমবার কঠিন যাত্রা করে পড়ার ঘরে গিয়েছিল এবং তখন থেকে সে অনেক কিছু শিখেছে, কিন্তু প্রতিদিন নতুন জিনিস শিখতে পারাটা আকর্ষণীয় ছিল। সে দেখে রাই কয়েক মিনিট ধরে কিছু মন্ত্র জপ করছে এবং এখন সে খুব মনোযোগ দিচ্ছে। হঠাৎ সে তার বাহুতে প্রচুর চাপ সংগ্রহ করে এবং পাথরটিকে মাটিতে ফেলে দেয়। আর্থার ভাবে সে কোনো জাদুকরী ঘটনা ব্যবহার করেছে এবং সে যা করেছে তা দেখে হতবাক হয়। সে তার সামনে কিছু লড়াইয়ের কৌশল দেখায় এবং জিজ্ঞাসা করে তার বাবা দুর্দান্ত কিনা। আর্থার ভাবে সে তার সর্বোচ্চ মনোযোগের 3 মিনিট ব্যয় করেছে এমন কিছু ছুটতে, যা সে শারীরিক প্রচেষ্টায় আরও সহজে ছুটতে পারত।
এদিকে অ্যালিস তার কাছে এসে জিজ্ঞাসা করে সে তার বাবাকে দেখছে কিনা, কিন্তু সে আবার সামনের উঠোন নষ্ট করেছে দেখে সে বিরক্ত হয়। সে খুব তাড়াতাড়ি জানতে পেরেছিল যে তার বাবা একজন অগমেন্টর এবং সে ভাবে তার মানা জাগলে সে কি হবে। তার বাবা পূর্ণ মনোযোগ দিয়ে ধ্যান করে এবং প্রশিক্ষণ নেয় এবং তারা দুজনেই তাকে চুপচাপ দেখছে। এরপর সে পেছন ফিরে তাকায়, কিন্তু টেবিল থেকে পড়ে যাওয়ার ভয়ে পিছিয়ে যায় এবং টেবিল থেকে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে এবং তার মা দেখে তার চোখ অর্ধেক বন্ধ হয়ে আসছে। সে ভাবে তার হয়তো একটু ঘুমের দরকার এবং সে পড়ার ঘরের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে তার কথা শোনে না এবং বলে ঘুমের সময় হয়েছে। তার আর কোনো উপায় থাকে না, তাই সে তাকে বই দিতে অনুরোধ করে। যখন সে তার কথা শোনে না, তখন সে তাকে ধাক্কা দিতে এবং লাথি মারতে শুরু করে। সে রেগে যায়, কিন্তু তারপর বলে সে কিছুক্ষণ পড়ার ঘরে খেলতে পারবে। এরপর সে চলে যায়, ভাবে এটা অপমানজনক নয়, কারণ একজন মহান যোদ্ধাকে তার অস্ত্রাগারের প্রতিটি অস্ত্র ব্যবহার করতে হবে। তারপর সে বই পড়া শুরু করে যখন তার মা তাকে দেখছে। হঠাৎ সে বাইরে থেকে একটি শব্দ শোনে, ভাবে রাই হয়তো আরও একটি গাছ ভেঙেছে এবং তাকে সেখানে রেখে বাইরে দেখতে যায়। সে চলে গেলে সে ধ্যান শুরু করে এবং ভাবে এই বিশ্বের অর্জিত জ্ঞান ছাড়াও তার সবচেয়ে বড় কৃতিত্ব হল মানা তৈরি করার অগ্রগতি। সে গত 2 বছর তার শরীরের ভিতরে থাকা হাজার হাজার ক্ষুদ্র মানা টুকরো সরিয়ে তার সোলার প্লেক্সাসের কাছে জড়ো করেছে। সে বুঝতে পারে কিভাবে প্রাকৃতিকভাবে তৈরি হতে কৈশোর পর্যন্ত সময় লাগে, কারণ টুকরোগুলো তার শরীরের কেন্দ্রের দিকে খুব ধীরে ধীরে আকৃষ্ট হয়। এটা তার শরীর এবং মন উভয়ের জন্যই কঠিন কাজ, কিন্তু এই 2 বছর বৃথা যায়নি। অন্যদিকে রাই একটি গাছ ভেঙে সেটাকে বাঁচানোর চেষ্টা করে, যখন অ্যালিস তাকে দেখে হাসছে। এরই মধ্যে আর্থার তার কোরের শেষ টুকরোটি বসানোর চেষ্টা করছে, যখন হঠাৎ বাড়িতে একটি বিস্ফোরণ হয়। অ্যালিস এবং রাই ধ্বংসজ্ঞ দেখে ভীত এবং হতবাক হয় এবং রাই তাকে উঁচু শিখা থেকে বাঁচায়। রাই পেছন থেকে খুব আহত হয় এবং তাকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা, কিন্তু তার আর্থারের কথা মনে পড়ে যে এখনও ভিতরে আছে। রাই উঠে তার ছেলের জন্য ভিতরে ছুটে যায় এবং জোর করে দরজা খোলে। ভিতরে যা ঘটছে তা দেখে সে হতবাক হয়ে জোরে হাসতে শুরু করে। অ্যালিস তার কাছে এসে জিজ্ঞাসা করে সে হাসছে কেন। রাই তাকে বলে আর্থার সেখানে নেই, বরং ইতিমধ্যে তার কোরের উপর ধ্যান করছে। কিছুক্ষণ পর সে উঠে খুব ভালো বোধ করে এবং ভাবে তার কোর থাকাটা খুব ভালো লাগছে। তার মনে হয় গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু হঠাৎ সে চারপাশের ধ্বংসজ্ঞ দেখে বুঝতে পারে। সে ভাবে তাদের কি আক্রমণ করা হয়েছিল এবং কার সাহস হয়েছে রাজার বাড়ি ধ্বংস করার। আরও 1 বছর কেটে গেল এবং এই সময়ের মধ্যে তার মা তাকে পড়তে ও লিখতে শেখানোর পাশাপাশি সে মানা ম্যানিপুলেশন এবং অগমেন্টেশনের প্রাথমিক বিষয়গুলো শিখেছে। প্রথমে তার শরীর খুব ছোট হওয়ায় তারা মৌলিক শারীরিক ব্যায়াম করত এবং সে তার বাবার সাথে মৌলিক ব্যায়াম করার জন্য হাঁটতে যেত। বেশি দিন হয়নি যখন তার বাবা অবশেষে সিদ্ধান্ত নিলেন সে অনুশীলনের জন্য ঠিক আছে এবং তার 3য় জন্মদিনে তাকে একটি কাঠের তলোয়ার এনে দিয়েছিলেন। একদিন তার ঘরে পড়ার সময় রাই বাড়িতে প্রবেশ করে বলে প্রশিক্ষণের সময় হয়েছে এবং তার তলোয়ার আছে। সে তাকে বাইরে নিয়ে যায়, তাকে যা শেখানো হয়েছে তা মনে রাখতে বলে এবং তার হৃদস্পন্দন বা ফুসফুসের মতো তার শ্বাস-প্রশ্বাসের সাথে মানার প্রবাহ মেলাতে বলে। তার কোর শুধু আরেকটি অঙ্গ এবং সে ভাবে বেশিরভাগ 4 বছর বয়সী কি এই বিমূর্ত নির্দেশাবলী বুঝতে পারবে। তারা ব্যবহারিক লড়াই শুরু করে এবং সে তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সে প্রতিবার তার তলোয়ার এড়িয়ে যায়। সে তাকে তার সেরাটা দিতে বলে এবং আর্থার বলে সে তাকে বিশ্রাম নিতে দেবে না যতক্ষণ না সে এটা করতে পারে। রাতের খাবারের আগে তার কাছে পড়ার জন্য খুব অল্প সময় আছে, তাই সে এই শেষ আক্রমণে তার সবটুকু শক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার পূর্ণ শক্তি দিয়ে তাকে আক্রমণ করে, রাইয়ের কাঠের তলোয়ার ভেঙে দেয় এবং তাকে হতবাক করে দেয়। তারপর সে তাকে জিজ্ঞাসা করে সে এখন পড়তে যেতে পারবে কিনা এবং সে আনন্দের সাথে তাকে ভিতরে যাওয়ার অনুমতি দেয়। সেই রাতে ধ্যান করার সময় সে ভাবে এই বিশ্বে তার কোরের রং শক্তি পরিমাপ করে এবং শরীরের রক্ত এবং অন্যান্য অপবিত্রতা মানা কণাগুলির সাথে মিশে কোর তৈরি করার কারণে কোর কালো রঙে। এই বিশ্বে তার মানার রং শক্তি পরিমাপ করে এবং শরীরের রক্ত ও অন্যান্য অপবিত্রতা মানা কণাগুলির সাথে মিশে কোর তৈরি করার কারণে কোর কালো রঙে শুরু হয়। সময়ের সাথে সাথে অপবিত্রতা দূর হওয়ার সাথে সাথে কোর আরও বিশুদ্ধ হয় এবং তাদের রঙের ক্রম কালো, লাল, কমলা, হলুদ, রূপালী এবং সাদা হয়। প্রতিটি পর্যায় গাঢ়, কঠিন এবং হালকা ছায়ায় বিভক্ত। হালকা কোরটি তত বেশি বিশুদ্ধ এবং তত বেশি শক্তি থাকে। হঠাৎ সে তার মায়ের কণ্ঠস্বর শুনতে পায় এবং সে তাকে রাতের খাবারের জন্য ডাকে।
তারপর সে অনিচ্ছা সত্ত্বেও রাতের খাবারের জন্য যায়, ভাবে সে সেখানে একা সময় পাবে না এবং সে কিভাবে শিখবে। এদিকে রায় অ্যালিসকে ডাকে এবং বলে, আর্থারের জন্য একজন উপযুক্ত মেন্টর পাওয়ার সময় হয়েছে। অ্যালিস রাগান্বিত হয়ে উঠে বলে, সে মাত্র 4 বছরের, তাছাড়া সে বলেছিল সে তাকে শেখাতে পারবে। রায়ও উঠে বলে, সে কখনো ভাবেনি তাদের ছেলে 4 বছর বয়সে মানা ম্যানিপুলেশনে এমন প্রতিভাবান হবে। সে তাকে আটকে রাখছে এবং তার অনেক সম্ভাবনা রয়েছে। সে তার সাথে তর্ক করে বলে, সে তার সন্তানকে 100 মাইল দূরের কোনো শহরে যেতে দেবে না, কিন্তু রায় বলে, জাইরাস শুধু কোনো শহর নয় এবং সে নিশ্চিত করবে তার বন্ধুরা তার যত্ন নেবে। তারা একে অপরের সাথে লড়াই করে যখন আর্থার চুপচাপ তাদের দেখে। তারপর সে টেবিলে হাততালি দেয় এবং রায় তাকে জিজ্ঞাসা করে, সে কি কোনো বড় শহরে গিয়ে একজন সত্যিকারের শিক্ষক পেতে চায়। আর্থার অবাক হয় যে সে তাকে সিদ্ধান্ত নিতে দিচ্ছে এবং ভাবে, 4 বছর বয়সী শিশুর কাছে এটা কি খুব বেশি চাওয়া নয়। সে তাদের জিজ্ঞাসা করে, তারা দুজনেই কি একসাথে শিক্ষকের সাথে দেখা করতে আসতে পারবে। তারা দুজনেই একে অপরের দিকে তাকায় এবং আর্থার ভাবে সে কি কিছু ভুল বলেছে এবং তার বাক্যটি কি খুব জটিল ছিল। তারা হেসে ওঠে এবং রায় বলে, তারা সবাই একসাথে যাওয়ার কথা ভাবেনি। অ্যালিস বলে, সে ভালো বোধ করবে যদি সে তার পরীক্ষা দেওয়ার সময় এবং শিক্ষকের সাথে দেখা করার সময় সেখানে থাকে। সে উঠে ঘোষণা করে, তারা জাইরাস শহরে যাচ্ছে, তাই সে তার বাবা-মাকে 3 সপ্তাহের যাত্রার প্রস্তুতি নিতে শুনে অবাক হয়। সেই রাতে যখন সে একটি বই পড়ছিল, অ্যালিস সেখানে এসে তার কাছ থেকে বইটি কেড়ে নিয়ে বলে, তার ঘুমাতে যাওয়া দরকার। তারা আগামীকাল খুব ভোরে রওনা হবে এবং সে বলে, আগামীকাল খুব তাড়াতাড়ি। অ্যালিসও এভাবে তাড়াহুড়ো করতে অপছন্দ করে, কিন্তু টুইন হর্নসের বন্ধুরা জাইরাসে যাচ্ছে, তাই তারা তাদের সাথে যাচ্ছে এবং তার বাবা এখন তাদের সাথে আছে। সে তার মাথায় চুমু খায় এবং বলে, সে যেন তাকে আবার জেগে বই পড়তে না দেখে এবং সে ভ্রমণের জন্য আগামীকাল কিছু বই আনতে পারবে। সে জানত টুইন হর্নস দলটি কিছু সময়ের জন্য এই এলাকায় ছিল এবং সময় পেলে তাদের বাড়ি পুনর্নির্মাণে সাহায্য করছিল। সে যা শুনেছিল দলটি 2 জন কনজুরার এবং 3 জন অগমেন্টর নিয়ে গঠিত, যা তাদের যে কোনো সমস্যায় সাহায্য করবে। সে অবশেষে এই ছোট শান্ত শহর থেকে বেরিয়ে যাচ্ছে এবং এই বিশ্বটি আসলে কি অফার করে তা দেখার সময় এসেছে। পরের দিন সকালে তারা যাত্রা শুরু করে। রায় তাদের টুইন ভাইদের এই ভ্রমণে তাদের সাথে নেওয়ার জন্য ধন্যবাদ জানায় এবং তাদের তার ছেলের সাথে দেখা করতে বলে। সে আর্থারকে ডাকে, তাকে নিজের পরিচয় দিতে বলে এবং সে সম্মানজনকভাবে নিজের পরিচয় দেয়া। সে বলে তার নাম আর্থার লিউইন এবং জাইরাসে তাদের সাথে আসার জন্য তাদের ধন্যবাদ জানা। অ্যাডাম তার আচরণে মুগ্ধ হয় এবং জিজ্ঞাসা করে, সে কি সত্যিই পালিত ছেলে। সে একজন অগমেন্টর এবং তার বিশেষত্ব হল বর্ষা। তার স্ত্রী তাকে ধরে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তার মায়ের মতো দেখতে হওয়ায় তার কৃতজ্ঞ হওয়া উচিত। তার নাম অ্যাঞ্জেলা রোজ এবং সে একজন কনজুরার, যার বিশেষত্ব হল বায়ু জাদু। সে তাকে এত শক্ত করে ধরেছে যে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং একজন লোক পিছন থেকে তাকে ধরে বলে সে তাকে আঘাত করছে। ডির এবং ওয়াকারের বিশেষত্ব হল পৃথিবী জাদু এবং সে স্নেহভরে তাকে মাটিতে নামিয়ে দেয়া। আর্থার দেখে তাদের আরেকজন সঙ্গী আছে, যার নাম জেসমিন ফ্লেমসওয়ার্থ, যার বিশেষত্ব হল ছুরি। সে তার সাথে কথা না বলে চলে যায়। অন্য একজন মহিলা হেলেন তাকে বলে তার মনে কিছু না নিতে এবং বলে তার অভ্যস্ত হতে একটু সময় লাগবে। সে নিজেকে হেলেন শার্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়, যার বিশেষ ক্ষমতা হল জাদুকরি তীরন্দাজি। রায় বলে সবার সাথে পরিচয় হয়েছে এবং তাদের রওনা হওয়ার জন্য প্রস্তুত হওয়া উচিত। তারা তাদের মালপত্র গাড়িতে রাখে এবং রওনা হওয়ার জন্য প্রস্তুত হয়। শীঘ্রই তারা যাত্রা শুরু করে এবং আর্থার ভবিষ্যতের জন্য আশা করে। রাতে তারা অনেক জন্তুর দ্বারা আক্রান্ত হয় এবং অবশেষে তাদের পরাজিত করে। তারপর তারা রাতের খাবারের জন্য নেকড়েগুলো ব্যবহার করে। তারা রাতের খাবারের জন্য একটি জায়গায় থাকে এবং হেলেন তাকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা, কিন্তু সে শুধু জেসমিনের দিকে তাকিয়ে থাকে। হেলেন বলে এটা তার প্রথমবার এভাবে ভ্রমণ করা এবং সে ভাবে এটা অবশ্যই তার এই জীবনে প্রথমবার ভ্রমণ করা। সে বলে তার বাবা প্রায় পুরো পথ ধরে গর্ব করে বলেছে সে একজন প্রতিভাবান ম্যাজ এবং তাকে জিজ্ঞাসা করে সে কি সত্যিই 1 বছর আগে জেগে উঠেছে। অ্যাডাম উঠে বলে ঘুমানোর আগে তার একটু স্ট্রেচিং করা দরকার এবং সে তাকে বলে সে তার ছেলের সাথে স্প্যারিং করেছে। সে তাকে জিজ্ঞাসা করে সে কি আর্থারের সাথে একটু খেলতে আপত্তি করবে, যখন সে ভাবে তার একা স্ট্রেচিং করা উচিত। রায় তাকে সতর্ক থাকতে বলে, কারণ তারা সবে হালকা শক্তি এবং মানা ব্যায়াম থেকে স্প্যারিংয়ে গেছে। অ্যাডাম তার শার্ট ধরে তাকে তার সাথে নিয়ে যায়,
যখন রাই এবং অ্যালিস উদ্বিগ্নভাবে একে অপরের দিকে তাকিয়ে থাকে। আর্থার ভাবে তার বয়সের সাধারণ বাচ্চারা সিডির একটি ধাপও চড়তে পারে না, কিন্তু সে অনুমান করে কেউ তার সাথে লড়াই করাকে অস্বাভাবিক মনে করে না। সে তাকে একপাশে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে সে প্রস্তুত কিনা। সে তাকে জিজ্ঞাসা করে সে তার অস্ত্রকে শক্তিশালী করতে জানে কিনা এবং সে তার বাঘের বৈশিষ্ট্য নিয়ে তার দিকে এগিয়ে যায়। আর্থার তার বাবার দিকে তাকিয়ে টেলিপ্যাথির মাধ্যমে তাকে বলে এই লোকটি খুন করতে এসেছে। সে তাকে এই ঝামেলা থেকে বের করে আনতে বলে। রাই তাকে উৎসাহিত করে এবং তাকে গিয়ে তাকে হারাতে বলে। যখন সে তার অনুরোধকে অকেজো মনে করে তখন সে তার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়। সে একজন অভিজ্ঞ ব্যক্তির মতো তলোয়ার ধরে একটি বিন্দুতে তার কোর জড়ো করে এবং অ্যাডামকে আক্রমণ করার জন্য দৌড়ায়। অ্যাডাম তার প্রতিরক্ষামূলক দক্ষতা ব্যবহার করে তার আক্রমণ এড়িয়ে যায়, কিন্তু সে তার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে পেছন থেকে হাজির হয়। সে তাকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তার শিশুসুলভ শরীর এই শক্তিশালী আক্রমণ করার মতো শক্তিশালী নয়। সে তাকে আক্রমণ করার জন্য তার তলোয়ার চালায়, কিন্তু অ্যাডাম তার আক্রমণ এড়িয়ে পাল্টা আক্রমণ করে। আর্থার নিচু হয়ে তার আক্রমণ এড়িয়ে যায় এবং তার সাথে ধাক্কা মারার জন্য তার জায়গা থেকে লাফ দেয়। অ্যাডাম তার ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছিল যখন আর্থার এই মুহূর্তটি তার সুবিধার জন্য ব্যবহার করার চেষ্টা করে এবং তাকে আবার আঘাত করার চেষ্টা করে। অ্যাডাম তার আক্রমণ এড়িয়ে যায়, আবার উঠে তাকে আক্রমণ করে এবং তার হালকা লাঠি দিয়ে তাকে আঘাত করে। সেই মুহূর্তে নিউটনের তৃতীয় গতিসূত্র তার মনে আসে, প্রতিটি ক্রিয়ার জন্য একটি সমান কিন্তু বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আর্থার মাটিতে পড়ে যায় এবং অ্যাডাম তাকে আবার আক্রমণ করার জন্য ছুটে আসে। অ্যালিস তার ছেলের জন্য চিৎকার করে এবং অ্যাডাম তাকে জিজ্ঞাসা করে বিপরীত প্রতিক্রিয়াটি কি ব্যথা দেয়। সে আবার উঠে দাঁড়ায় এবং ডুরান অ্যাডামকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে রাইকে জিজ্ঞাসা করে সে তাকে কী ধরনের প্রশিক্ষণ দিয়েছে যাতে সে এই ছোট দানব তৈরি করতে পারে। রাই হেসে বলে সে তাকে শেখায়নি এবং অ্যালিস তাকে নিরাময় করার চেষ্টা করে জিজ্ঞাসা করে সে কি এটাই পড়াশোনা করছিল। সে উত্তর দেয় সে তার বাবাকে দেখে এবং কিছু বই পড়ে এটা শিখেছে এবং অ্যাডাম তাকে জিজ্ঞাসা করে সে কি তাকে তার কিছু নড়াচড়ার কৌশল শেখাবে। সে তাদের বলে তাকে শুধু তার পিছনের পা তার সামনের পায়ের উপর দিয়ে পার করতে হবে এবং তারপর মানা দিয়ে লাথি মারতে হবে যখন সে তার শরীরকে প্রায় পড়ে যেতে দেয়। অ্যাডাম তার নির্দেশাবলী অনুসরণ করে, কিন্তু দক্ষতা শেখার পরিবর্তে একটি গাছের সাথে ধাক্কা খায়। জাইরাস শহরে তাদের যাত্রা শুরু হওয়ার পর থেকে কয়েকদিন কেটে গেছে এবং এই সময়ের মধ্যে তার জন্মদিনও কেটে গেছে। সে তার জন্মদিনের জন্য উপহার পেয়েছে এবং তার সঙ্গীদের কাছ থেকে অনেক শিক্ষা পেয়েছে। অ্যাডাম এবং ডুরান নদীতে স্নান করছে। অ্যাডাম, হেলেন এবং তার বাবার প্রশিক্ষণ এখন পর্যন্ত মোটামুটি ভালো অগ্রগতি নিয়ে চলছিল এবং তারা তাকে অবাক করে তাদের ভ্রমণ উপভোগ করছিল। জেসমিন ইতিমধ্যেই কয়েকটি কৌশল শিখতে সফল হয়েছে। জেসমিন কিভাবে তার নির্দেশাবলী এত দ্রুত বুঝতে পারে, বিশেষ করে প্রথম ধাপ শেখার সময়, তা তাকে এখনও অবাক করে। কিছুক্ষণ পর তারা সবাই যাত্রা চালিয়ে যাওয়ার জন্য পোশাক পরে এবং অ্যালিস আর্থারকে ডেকে বলে তারা এখন রওনা হচ্ছে। তারা তাদের যাত্রা চালিয়ে যায় যখন একটি দানব তাদের গাড়ির দিকে দূর থেকে তাকিয়ে থাকে।